আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা সকালবেলার ঘর গোছানো দিয়ে শুরু করলাম। আমার ছেলেটার স্কুল খোলা, তো ও সকাল সকাল স্কুলে যেতে হয়। সকাল সকাল না, টাইমিং চেঞ্জ হয়েছে। তারপরও আসলে রোজার মধ্যে স্কুলে যাওয়াটা বাচ্চাদের জন্য যেমন কষ্টের, আবার মায়েদের জন্য অনেকটা কষ্টের। তো জাহিন স্কুলে চলে গিয়েছে, ফাউজির মতো পড়ছে, আর আমি বেডগুলো গুছিয়ে নিচ্ছি। ফাউজি বলছিল যে আম্মু আমি গুছিয়ে নিই, পরে আমি আবার মানা করেছি, কারণ দেখা যায় রোজা থেকে বাচ্চাদেরও কষ্ট হয়। যদিও ওরা যে সবগুলো রোজা রাখতে পারে এমন না। তো যাই হোক, আমাদের রান্নাবান্না শেষ হলে যেমন অনেক বড় কাজ শেষ হয় মনে হয়, আবার যখন বেডগুলো গুছানো হয়ে যায় তখন মনে হয় পুরো রুমটাই গুছিয়ে নিয়েছি। আমার তো এখন রুমের তুলনায় আসলে জিনিস বেশি, তাই জন্য আসলে রুমগুলিকে গুছিয়ে রাখাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। তাই জন্য ছোট ছোট যে বিষয়গুলো থাকে, যে এই জিনিসগুলো না থাকলে রুমটাকে টিপটপ লাগবে, ওইটা আমি চেষ্টা করি। যেমন কাপড় গুছানো, তারপর হচ্ছে একদম ছোট ছোট কিছু বিষয় থাকে। আমার সেলাই মেশিনটাও কিন্তু এখন বেডরুমেই একটা জায়গায় সেট করে নিয়েছি। আর এদিকে আমার ছেলের অবস্থা দেখেন, সে সকালবেলা স্কুলে যাওয়ার আগে যে পড়তে বসছিল, ওভাবেই থাকে আসলে। ও এখন পড়ার মধ্যেই থাকতে হবে। দোয়া রাখবেন সবাই। তো যার কারণে তার টেবিলটা খুব বেশি মেসিই থাকে। তো পড়ার বাইরে যে জিনিসগুলো থাকে আমি একটু পরপর দেখে ওগুলো গুছিয়ে দিয়ে যাই। কারণ ওকে যদি বলি যে এই জিনিসটা এইভাবে রাখবা, মানে বিশেষ করে কাপড় চোপড় বলেন, থাকে না যে তোমার জিনিস তুমি এখানে রাখবা, ফাউজি তোমার জিনিস তুমি এখানে রাখবা, এগুলি যখনই তাকে বলতে যাই, সে সবসময় বলবে যে আম্মু আমাকে মাফ করে দেওয়া যায় না। মানে তার একটু কষ্ট হয়ে যায় জিনিসপত্র গুছিয়ে রাখার। অনেক সময় ফান করে বলবে যে আমি কিন্তু আদর্শ ব্যাচেলর হব, মানে ওই যে যেখানে জিনিস ইচ্ছে মতো ফেলে দিবে। যদিও আলহামদুলিল্লাহ চেষ্টা করে, তারপরেও মানে এটা হচ্ছে মার মনের দিকে তাকায়ে চেষ্টা করে, মানে তার যেখানে সেখানে জিনিস রেখে দিলেই হলো। আমার মনে হয় ছেলেগুলো একটু এরকমই হয়। আমার মেয়ে মাশাল্লাহ অনেক মানে গুছানো, সে তার জিনিসগুলো সুন্দর মতো গুছিয়ে রাখে। শুধুমাত্র ক্রাফটিংয়ের কাজ করতে গিয়ে যা একটু এলোমেলো করে। তো আমি জাহিনের টেবিলটা মুছে নিচ্ছিলাম। এই রুমের সব জিনিসই আসলে মানে প্রত্যেকটা ফার্নিচার যদি 2 বার মুছা যায় তাহলে হয়তো বা কিছুটা ক্লিন বোঝা যায়, তা না হলে খুবই বাজে অবস্থা হয়ে যায়। তো আমি তো এইবার ওর টেবিলটা খুব যে একটা গুছিয়ে রেখেছি তা না, মানে অর্গানাইজড ওয়েতে রাখা, যেটা জাস্ট তার পড়ার যে জিনিসগুলো সেগুলোই রেখেছি। আর তার পছন্দের সাবজেক্ট, ডিবেট কম্পিটিশনের যত অ্যাচিভমেন্ট ওগুলো রেখেছি তার সামনে। ওর টেবিলে যে ক্রাফটিং একটা ফ্রেমের মতো দেখেছেন, এটা হচ্ছে ওর কাজিনোকে বানিয়ে দিয়েছে, আমার বোনের মেয়ে তাজরিয়ান। তো আসলে বাচ্চারা, মানে এখনকার বাচ্চারা কত কি পারে, তাই না? এখানে ড্রেসিং টেবিলের সামনে যে আমি একটা কাচের জার গুছিয়ে রাখি, সেটাও কিন্তু ও ক্রাফট করে দিয়েছে, যেটাতে আসলে ফেরি লাইট অ্যাড করলে খুব সুন্দর লাগবে দেখতে। এই যে ইয়েলো কালারের যে জারটা, তো আমি খুবই অবাক হই আসলে এখনকার কত ছোট ছোট বাচ্চারাও দেখবেন যে মানে কত বেশি ক্রিয়েটিভ, মাশাল্লাহ। সব বাচ্চাদের জন্য সবসময় মন থেকে দোয়া। ইদানিং কেন জানি না, চারপাশের পরিস্থিতি বলেন, দেশের অস্থিরতায় বলেন, সব কিছু মিলে খুব বেশি মানে টেনশন কাজ করে সব বাচ্চাদের জন্য, যে আল্লাহ ওরা যেন সঠিক পথে থাকে। বেডরুমটা আমি গুছিয়ে নিয়েছি। তো বেডরুমে হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট সেট করব। আমি আমাদের বড় যে বারান্দাটা আছে ওইটা হচ্ছে ফ্রি করে নিয়েছি নতুনভাবে একটু সাজাবো বলে। আসলে গাছ প্রেমী আমরা যারা, তারা তো বুঝতে পারবো যে গাছ ছাড়া আসলে কল্পনাই করা যায় না যে ঘরের চারপাশে বা ঘরের আনাচে কানাচে একটু আধটু গাছ থাকবে না। তো আমার এই বাসায় যেটা হয়েছে, এত বেশি ধুলাবালি, মানে গাছগুলোকে ক্লিন রাখা খুবই কষ্ট, মানে খুবই কষ্টকর। যার কারণে মাঝে মধ্যে চিন্তা করি যে ইনডোরে যে কয়টা রাখা যায় রাখবো, বাদ বাকিগুলো রাখবো না। কারণ গাছে যদি আসলে ময়লা লেগে থাকে, ধুলাবালি লেগে থাকে, সেটা যে দেখতে কি পরিমাণ খারাপ লাগে, মানে খুবই কষ্ট লাগে আসলে। তো এই জন্য চিন্তা করেছি যে গাছের মানে সংখ্যাটা অনেক বেশি কমায় ফেলবো। তো আমার বেশ কিছু স্ট্যান্ড ছিল যেগুলোতে ইনডোর প্ল্যান্টও রাখা যাবে, আবার আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও রাখা যাবে। তো ওগুলো বারান্দায় ছিল। তো বারান্দায় থেকে একদম পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার উপায়। আর আমরা মেয়েরা জানি যে ঘর সাজানোর জিনিসটা আমাদের কতটা শখের থাকে, মানে হুট করে যা কাউকে দিয়েও দিব সেটাও মন চায় না।
তো আমার বেশ অনেক জিনিস এখনও মানে লাগেজের ভিতর করে বা প্যাকিং করে রাখা ঘর সাজানোর জিনিস। তো ওগুলো তো আমি হচ্ছে লাগেজ বন্দি বা প্যাকেট বন্দি করতে পেরেছি, কিন্তু এই যে স্ট্যান্ড জাতীয় জিনিসগুলো এগুলো তো আর ওভাবে বন্দি করা যায় না। তো ভাবলাম যে বেডরুমে একটা সেট করে দেখি, সামনাসামনি দেখতে ভালোই লাগছিল। এটা ছিল বিকেল 3:30টার দিকে। তো আমি রোজার আগের দিন হচ্ছে কিছু পর্দা ধুয়ে দিছিলাম। আমি হচ্ছে কাজের খালার হেল্প নিয়েছিলাম। পুরো বাসার দরজা ক্লিন, ফ্যান ক্লিন, প্লাস মানে কিছু পর্দা ধুয়েছিলাম আর কিছু পর্দা বাকি ছিল। তো ওই যে পর্দাগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো যে টানাবো সেই সময় সুযোগটা হচ্ছিল না। তো সকালবেলায় তো বেডরুমের পর্দাটা টানিয়ে নিয়েছি। এখন ভাবলাম যে ডাইনিং রুমের পর্দাটা টানিয়ে নিব। তো পর্দা টানাতে এসে দেখি যে এদিকে রুমটা খুবই মানে একদম নোংরা হয়ে আছে। ভাবলাম একটু ঝাড়ু দিয়ে নেই। আচ্ছা, আমি যখন ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে ঠিক ওই মুহূর্তে একজন আপুর কমেন্টস পাই। তো আপুর কমেন্টসটা হচ্ছে, আপুর আইডি নাম হচ্ছে তন্নি ব্লগ। আপু লিখেছেন, জানি ভিডিওটা তুমি দেখবে না, তবুও আজ বলি তোমাকে আমি ভীষণ ভালোবাসি। অনেক ভালোবাসা নিয়ে তোমার ভিডিও দেখি। আজ ভেবেছিলাম কমেন্ট করব, হাতে অনেক কাজ, ইফতারের তাড়া, তবুও মন এত ডুবেছিল তোমার ভিডিওতে। আমার একটা আঙ্গুল গভীরভাবে কেটে গেছে, বুড়ো আঙুল দিয়ে রক্ত পড়ছে আর শাহাদাত আঙ্গুল দিয়ে লিখছি, ভালোবাসা নিও আপু। আপু তোমার প্রতিও আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আর প্লিজ আপু এভাবে বলো না। আমার যতটুকুন মনে পড়ছে আমি ফার্স্ট টাইম হয়তোবা তোমার কমেন্টস পেয়েছি। তো তুমি হয়তোবা তোমার ভিডিও দেখার কথা বলছো কি না। আসলে যখন কারোর চ্যানেলে সুন্দর একটা কমেন্টস আসে বা কেউ কারোর প্রতি ভালোবাসা প্রকাশ করে তখন কিন্তু বলতে হয় না, নিজ থেকেই হচ্ছে সবাই চেষ্টা করে যে যে আমাকে এত সুন্দরভাবে লিখেছে আমি মানে তাকে দেখি বা তার চ্যানেলটা ঘুরে আসি, এটা কিন্তু নিজ থেকে চলে আসে। আমার তো মনে হয় কৃতজ্ঞতা বোধ থেকে হলেও একটা মানুষ ওই কাজটা করে, হয়তো বা সবসময় কমেন্টস মানে করা হয়ে ওঠে না, এই আর কি। তো যাই হোক, আমি তো জানালার পর্দা টানাতে এসে আমার মনে হলো যে এক রাজ্যের কাজ এখানে জমে আছে। আসলে এখানে এখন মনে হচ্ছে জিনিস একটু বেশি হয়ে গেছে। দেখি ঈদের পরে হয়তো বা কিছু ছাঁটাই বাটাই করব। তো আপাতত যেভাবে ছিল ওইটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করছি। আর আমি টিউলিপ ফুলগুলো যেখানে রেখেছি ওই জায়গাটাতেই কোরআন শরীফটা রেখেছি, কারণ এখানেই আমার কোরআন পড়া হবে। আমার আগের চ্যানেল থেকে যে আপুরা আছেন তাদের মনে আছে কিনা জানি না, আমার রোজা আসলে একটা কমন কাজ থাকতো, মানে অন্য কোনো কাজ করা হোক না হোক, সেটা হচ্ছে আমার নামাজের জায়গাটা আমি সবসময় একটু স্পেশালভাবে সাজানোর চেষ্টা করতাম বা চেষ্টা করতাম যে ওই স্পেসটুকু যেন আমার একদম মানে মনের মতো করে সাজানো থাকে। তো আলহামদুলিল্লাহ এখন যেভাবে আছি তাতেও আলহামদুলিল্লাহ। আসলে আমার ছেলেটা ক্লাস 10-এ, তো যার কারণে আমি এখন একদমই মুভ করতে চাচ্ছি না। আর আপনাদের সাথে তো অনেক ভিডিওতেই হয়তোবা শেয়ার করেছি যে একদম হুটহাট ডিসিশনে আমাদের আসা, আর যার কারণে যেরকম বাসা পেয়েছি সুবিধা অনুসারে সেটাতে ওঠা, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আসলে লাইফস্টাইল ব্লগ শেয়ার করার কারণে মানে লাইফের অনেক কিছু উঠে আসে, যতটুকুন পাবলিক প্ল্যাটফর্মে শেয়ার করা সম্ভব চেষ্টা করি। কারণ কারণ ওইটাই যে ভিডিওর যেন একটা মানে ন্যাচারালিটি বজায় থাকে। আমার লাইফটা একদম সিনেমার মতো, সব কিছু একদম সবসময় কি বলবো, মানে একদম সিনেমার নাটকের মতো যাচ্ছে এমনটা তো না। তো সেই চেষ্টাটা আমার থাকে। তারপরও বলবো যে আমার ভিডিওতে যে কোনো ভুলভ্রান্তি বা আমার কথায় হয়ে থাকলে আপনারা প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। তো আমি হচ্ছে টেবিলটাকেও একটু ক্লিন করে নিয়েছি। আসলে এখানে জানালাটা একটু যখন 10-15 মিনিটের মতো খোলা রাখি, যে এখানে কর্নার শেলফের গাছগুলোর জন্য, দেখা যায় ওইটুকুন সময়ের মধ্যে একদম পুরো ধুলাবালিতে ভরে যায়। আর টেবিলের বেশ কিছু জিনিস একদম ডিপ ক্লিন করতে হবে, সেগুলো সরিয়ে নিয়েছি, যেগুলো সন্ধ্যের পরে সময় পেলে করব। আর আমি টেবিল রানারটাকে হচ্ছে একদম মানে ভিজা একটা টাওয়াল দিয়ে সুন্দর মতো মুছে নিয়েছি। আর এই টেবিল রানারটা কেনার পর কিন্তু আমি একবার ধুয়েও ছিলাম। এটা আসলে আমার এত বেশি পছন্দ আমার টেবিল রানারটা, যার কারণে আমি চেঞ্জ করতে চাই না, এটাকেই বিছিয়ে রাখি। আর আমি যে ভিজা কাপড় দিয়ে সুন্দর মতন মুছে নিলাম, এভাবে মুছে নিলে কিন্তু খুবই সুন্দর ক্লিন হয়। আর এই টিপসটা কিন্তু আমি শিমুল আপুর কাছ থেকে শিখেছি, নীলুফা শিমুল চ্যানেলের শিমুল আপু যে। আর আমি এই রান্নাটা কিন্তু নিয়েওছি হচ্ছে শিমুল আপুর থেকে, যারা আমাকে কম বেশি দেখেন তারা তো জানেন। আপুর কিন্তু ওয়ারুদ শিমুল নামে একটা পেজও আছে, যেখানে টেবিলের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায়।
আচ্ছা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আরও কিছু প্রোডাক্ট আনপ্যাক করে নিয়েছি। এই পার্সেলটা আমার রোজার আগে আসে, আর এই পার্সেলটা এসেছিল আমাদের সবার প্রিয় হোম হ্যাভেন পেজ থেকে। তো আমি এখানে সবগুলো আনপ্যাক করিনি, দেখতে পাচ্ছেন কিছু প্যাকিং করা আছে, ওগুলো হচ্ছে আমার বোনের জন্য আনা হয়েছে, যার কারণে আমি আর ওগুলো প্যাকেট আনপ্যাক করিনি। আর আপুদের প্যাকেজিং আসলে এত সুন্দর থাকে, আমি তো সবসময় এই জিনিসগুলো আনপ্যাক করার সময় একটা বস্তা নিয়ে নিই, যত পেপার কার্টুন সাথে সাথে হচ্ছে ওই বস্তাতে ভরে ফেলি, তা না হয় জায়গাটা অনেক বেশি মেসি হয়ে যায়, ক্লিন করতেও কষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে একটা জুস জার, আমার খুবই পছন্দের একটা জিনিস বলতে পারেন। আর এটা একদম মানে রোজার আগে হাতে পেয়ে খুবই ভালো লাগছিল, থাকে না কিছু জিনিস অনেক বেশি শখের। আর এইটা যে কি পরিমাণ কিউট, এটার সাইজটা ভিডিওতে কতটুকুন বোঝা যাচ্ছে জানি না, এটা খুবই মিনি একটা সাইজ। তো আপুকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেওয়ার জন্য। সত্যি মন থেকে দোয়া আসে যখন মানে নিজের পছন্দের জিনিসটা ঘরে বসে কোনো রকম ঝামেলা ছাড়াই হাতে পেয়ে যাই। তো এগুলোকে আমি এখন ক্লিন করে নিব, দেন হচ্ছে আমি ইফতার প্রিপারেশনে চলে যাব। আসলে ইফতারের ঝামেলা খুব বেশি করি না, আর টুকটাক কিছু প্রিপারেশন যেহেতু আগে থেকে নেওয়া ছিল, যার কারণে কিন্তু খুব একটা সময় লাগে না ইফতার রেডি করতে। তো এখানে হচ্ছে আমি বেশ কিছু আলুর চপ বানিয়ে নিয়েছিলাম। আর আমি যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মুড়ির পাউডার দিয়ে আলুর চপ বানানো, এটা আপনাদের অনেকের কাছে নতুন মনে হয়েছে। আয়শা সিদ্দিকা আইডি থেকে আপু বলেছিলেন যে আপু তোমার মুড়ি পাউডার দিয়ে আলুর চপ করা সুন্দর হয়েছে, নতুন কিছু শিখলাম। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য। আসলে আমরা চেষ্টা করি যে একদম ডুবো তেলে ফ্রাই করতে হয়, ওইরকম খাবারগুলো যেন ইফতার টেবিলে না দিই। তো এই যে আলুর চপটা, এটা কিন্তু একদমই আমরা যে মানে মাছ মাছ ভাজা করে থাকি ওইরকমভাবে মানে অল্প তেলে ফ্রাই করা যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি এটা কিভাবে অল্প তেলে করে থাকি। তো এইদিকে হচ্ছে আমি ডিটক্স ওয়াটার বানিয়ে নিয়েছি, এটা আসলে আরও আগে বানানোর কথা ছিল কিন্তু আমি ভুলে গিয়েছি। ভাবলাম এখন ইফতার মানে ভাজার আগে আমি এই কাজটা করে নিই। কিছুই না, জাস্ট নর্মাল পানির মধ্যে লেবু আর হচ্ছে শসা স্লাইস, এইখানে আরও অনেক কিছুই দেওয়া যায়, পুদিনা পাতা দেওয়া যায়, অন্যান্য সবজি দেওয়া যায়। এটা আসলে মানে খুবই হেলদি একটা ড্রিঙ্কস। ইফতার আয়োজনে চেষ্টা করি একটা ব্যালেন্স রাখার, যেহেতু বাচ্চারা আছে ওদের পছন্দের কথাও মাথায় রাখতে হয়। তো আলুর চপটা ভাজার জন্য আমি কতটুকুন তেল দিয়েছি জানি না বোঝা যাচ্ছে কি না। আর এই ধরনের ফ্রাই প্যানে শুধু স্লিপকে সাইডে চলে আসে, মানে মিডিলে থাকতে চায় না। তো যাই হোক, এটা কিন্তু আরও কম তেলে ভাজা যায়। আর চুলার আগুনটা আমি দেখিয়ে দিলাম, এটা একদম হিট মানে চুলার আগুনটা বাড়িয়ে দিয়ে আসলে ভেজে নেওয়া যায়, এখানে সিদ্ধ হওয়ার কিছু নেই। যার কারণে এপিট ওপিট একটু মানে ফ্রাই হবে, তারপর নামিয়ে নিলেই হয়। তাই জন্য চুলার আগুনটা লোতে রেখে তারপর ভাজার দরকার নেই, তাহলে দেখা যাবে আবার আলুটা ভেঙে যাবে। তো আমি আলুর চপগুলো ভাজার আগে কিন্তু খিচুড়িও রান্না করে নিয়েছি। আমরা সবসময় চেষ্টা করি ইফতার আইটেমের মধ্যে পাতলা খিচুড়িটা রাখার। তো এখন হচ্ছে আমি খেজুর রেডি করে নিচ্ছি, খেজুরের ভিতরে চেষ্টা করছি হয় কাঠবাদাম আর না হয় চীনাবাদাম, যে কোনো একটা বাদাম রেখে দেন হচ্ছে খেজুরটা খাওয়ার। তো আমার ইফতার প্রিপারেশন প্রায় শেষের দিকে, আজকের ভিডিওটিও আর বড় করব না, ইফতার টেবিল সাজাতে সাজাতেই বিদায় নিব। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য সবসময় আমার মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে। আর ভিডিওর শেষের দিকে বলবো যারা আমাকে ভালোবেসে দেখেন প্লিজ কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।